আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, বিংশ শতকে ইউরোপ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখা যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল 1790, 1815, 1830, 1848 খ্রিস্টাব্দে, তবে 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল উত্তর হবে ম্যাসিনি। পরের প্রশ্ন, রেজিমেন্টো কথাটির অর্থ হল নবজাগরণ, জাতীয়তাবাদী ঐক্য, মুক্তিচিন্তা বিরোধী। উত্তর হবে নবজাগরণ। পরের প্রশ্ন, সর্বপ্রথম শিল্প বিপ্লব দেখা যায় ফ্রান্সে, ইতালিতে, জার্মানিতে না ইংল্যান্ডে। উত্তর হবে ইংল্যান্ডে। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি, আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, কার্টারাইট। উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, সুয়েজ খাল প্রবাহিত হয়েছে তুরস্কের মধ্য দিয়ে, ফ্রান্সের মধ্য দিয়ে, মিশরের মধ্য দিয়ে, আরবের মধ্য দিয়ে। উত্তর হবে আরবের মধ্য দিয়ে। প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কথাটি প্রথম ব্যবহার করেন কার্ল মার্কস, রবার্ট আওয়েন, চার্লস ফুরিয়ের, সেন সাইমন। উত্তর হবে রবার্ট আওয়েন। প্রশ্ন, মালয়ে প্রথম উপনিবেশ প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশরা, ডাচরা, ফরাসিরা না পর্তুগিজরা। উত্তর হবে পর্তুগিজরা। প্রশ্ন, মুক্তিদাতা যার বলা হয় প্রথম আলেকজান্ডারকে, দ্বিতীয় আলেকজান্ডারকে, দশম চার্লসকে না হিটলারকে। উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। প্রশ্ন, রক্তাক্ত রবিবার এর ঘটনাটি ঘটে 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে না 1918 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, একটি বাক্যে উত্তর যে কোনো 4টি। প্রথম, চীনকে উন্মুক্ত দ্বারনীতি ঘোষণা করেন। উত্তর হবে জন হে। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন। উত্তর লিখবে রিচার্ড আর্করাইট। প্রশ্ন, দাস ক্যাপিটাল কে রচনা করেন। উত্তর লিখবে কার্ল মার্কস। পরের প্রশ্ন, কূটনীতির রাজপুত্র কাকে বলে। উত্তর লিখবে মেটারনিককে। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কে চালু করেন। উত্তর লিখবে মেটারনিক। পরে ক্ষয় দাগে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, লেনিন এপ্রিল থিসিস ঘোষণা করেন। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, বিসমার্কের উদ্যোগে ড্রেইকাইজারবুন্ড গড়ে ওঠে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন, মেটারনিক ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। কয়েক দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির ঠিক। পরে হচ্ছে মেটারনিক ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। গয়ের দাগে রয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি, 19 শতকের মাঝামাঝি দ্বিতীয় পর্যায়ের শিল্পায়ন শুরু হয়। এখানে দেখো 3টে ব্যাখ্যা আছে। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি, ইংল্যান্ডের অভিজ্ঞতার ভিত্তিতে ইউরোপের কয়েকটি দেশে শিল্পায়নের সূচনা হয়। পরের বিবৃতি রয়েছে 1919 খ্রিস্টাব্দে প্যারিসে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা হবে, সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটা, ইউরোপে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরের বিবৃতি, মেটারনিক অস্ট্রিয়া সাম্রাজ্যের সংহতি ও প্রচলিত শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সচেষ্ট হন। সঠিক ব্যাখ্যা হবে ক নম্বর ব্যাখ্যাটি, অস্ট্রিয়া ছিল ইউরোপের একমাত্র রাজতান্ত্রিক রাজ্য। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ভিয়েনা সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান কারা ছিল। লিখবে ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক,
রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি ও প্রাশিয়ার প্রিন্স হরেনবার্গ, এই চারটি দেশকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। পর হচ্ছে জোল ভ্যারাইন কি উত্তর লিখবে। জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোল ভ্যারাইন নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে ফ্যাক্টরি প্রথা কি। শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এইসব কারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্পোৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। পরে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে, কেন বলা হয়, তো লিখবে আফ্রিকা মহাদেশে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 19 শতকের তৃতীয় দশক পর্যন্ত অরণ্য সংকুলন ও সমুদ্র বেষ্টিত আফ্রিকা ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত। তখনও পর্যন্ত এই মহাদেশে সভ্য জগতের কোনো মানুষের পা পড়েনি, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরে হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝাতে লিখবে। যখন কোনো শক্তিশালী জাতি বা রাষ্ট্র অপেক্ষিত দুর্বল কোনো জাতি বা রাষ্ট্রের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং সেখানকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি সব কিছুর উপর নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, তখন তাকে সাম্রাজ্যবাদ বলে। উত্তর লিখবে 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল: 1. রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, 2. সংবিধান সভা আহ্বান, শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত হয় এবং 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। পরে যে এপ্রিল থিসিস কি উত্তর লিখবে। রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের মার্চ বিপ্লবের দ্বারা বুর্জুয়া শ্রেণী শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 6 এপ্রিল তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জুয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। পরে রয়েছে 14 দফা নীতি কি উত্তর লিখবে। বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সুনির্দিষ্ট 14টি শর্ত ঘোষণা করেন তা 14 দফা নীতি নামে পরিচিত। রয়েছে উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝাতে লিখবে। ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচলিত হয়। এই জাতীয়তাবাদীগণ নিজ জাতিকে শ্রেষ্ঠ ও অন্যান্য জাতিগুলিকে নিকৃষ্ট বলে প্রচার করে এবং অন্য জাতির ওপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে। এই ভাবধারা উগ্র জাতীয়তাবাদ নামে পরিচিত। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তর যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্ক কী নীতি গ্রহণ করেন, তো লিখবে। চতুর্থ, ফ্রেডেরিক উইলিয়ামের পরবর্তী রাজা প্রথম উইলিয়াম প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় আগ্রহী ছিলেন। পরের পয়েন্ট করবে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের নীতি। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্য বাস্তবায়িত হওয়ার সুযোগ পায়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেন। দিকে লিখবে রাজতন্ত্রের বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। বলছে রক্ত ও লোহনীতি উত্তর লিখবে। বিসমার্ক গণতান্ত্রিক রীতিনীতির ওপর নয়, রক্ত ও লোহনীতির ওপর আস্থাশীল ছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লোহনীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে। দিয়ে পয়েন্ট করবে সামরিক শক্তিতে আস্থা।
বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মতো অগ্রাহ্য করে প্রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। পয়েন্ট উপসংহার: কূটনীতিক জাদুকর বিসমার্ক কূটকৌশল এবং রক্তলোহ নীতির দ্বারা জার্মানির ঐক্যে প্রতিষ্ঠার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। ঐতিহাসিক হ্যাজেন মনে করেন তার কাছে বাস্তব কূটনীতিই ছিল মুখ্য, ন্যায়নীতি ছিল গৌণ। পরের প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। উত্তর লিখবে 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাতত শান্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সন্ত্রাস শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তিভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ: প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন বলকান জাতীয়তাবাদ, এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সর্বজাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 2 দিয়ে পয়েন্ট করবে ঔপনিবেশিক সংঘাত: ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। 3 দিয়ে পয়েন্ট করবে মরক্কো সংকট: ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। 4 দিয়ে পয়েন্ট করবে সেরাজোভো হত্যাকাণ্ড: অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউড ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সেরাজেভো শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদিসহ একটি চরম পত্র পাঠায়। পরের পয়েন্ট করবে উপসংহার: অস্ট্রিয়ার চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব গ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরের প্রশ্ন হচ্ছে 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দার প্রধান কারণগুলি লেখো। তো লিখবে 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মন্দা নামে পরিচিত। মন্দার কারণ: 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল, যেমন উৎপাদন বৃদ্ধি: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। রপ্তানি হ্রাস: প্রথম বিশ্বযুদ্ধ ও তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে। ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। কৃষকদের দুরবস্থা: প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারের কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয়ই দ্রুত কমতে থাকে, ফলে
কৃষকেরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথাযথ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারের শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। স্বর্ণ সংকট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ইউরোপের বহু দেশ নিজের দেশের সোনা আমেরিকায় রপ্তানির বিনিময়ে আমেরিকা থেকে নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে। এভাবে ইউরোপের সোনা আমেরিকায় চলে যায়, কিন্তু যুদ্ধের পর বহু দেশ আমেরিকা থেকে আমদানি বন্ধ করে দিয়ে নিজেদের দেশের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু প্রেরণ বন্ধ করে, ফলে মার্কিন অর্থনৈতিক ক্ষতি হয়। উপসংহার। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। পরের প্রশ্ন, ফ্রান্সে ফরাসি বিপ্লবের কারণগুলি কী ছিল? উত্তর লিখবে। দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে অলিয়েন্স বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। বিভিন্ন ঐতিহাসিক এই বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী করেন, যেমন শ্রমিকদের ক্ষোভ। ফ্রান্সে শ্রমিকদের অধিক সময় খাটানো, কম মজুরি প্রদান, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস প্রভৃতির ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সরকার শ্রমিক কল্যাণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা ক্ষুব্ধ ছিল। লুইরা সাসিমো প্রমুখ সমাজতান্ত্রিক নেতা শ্রমিকদের সংঘবদ্ধ করতে এগিয়ে আসেন। আর্থিক দুরবস্থা। 1840-এর দশকে খরা, শস্যহানি প্রভৃতির ফলে ফ্রান্স তীব্র খাদ্য ও অর্থনৈতিক সংকটের শিকার হয়। শিল্প ও বাণিজ্যে মন্দা, মূল্যবৃদ্ধি এবং বেকার সমস্যা তীব্র আকার ধারণ করে। সরকার এই সংকটের সমাধানে ব্যর্থ হলে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ শুরু হয়ে যায়। ভোটাধিকারের দাবি। লুই ফিলিপের রাজত্বে ফরাসি জাতি যখন হতাশাগ্রস্ত, তখন থিয়ার্স, লামার্টিন প্রমুখ নেতা ভোটাধিকার সম্প্রসারণ এবং আইনসভার নির্বাচনে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীদের দাবিগুলি লুই ফিলিপের প্রধানমন্ত্রী গিজো অগ্রাহ্য করলে প্যারিসে এক জনসভা অনুষ্ঠিত হয়, কিন্তু পুলিশ এই জনসভা ভেঙে দেয়। উপসংহার। প্যারিসের জনসভা পুলিশ ভেঙে দিলে শ্রমিকরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড গড়ে তোলে। গিজোর বাসভবনের সামনে বিক্ষোভরত জনতার ওপর রক্ষীরা গুলি চালালে 23 জন নিহত হন। এই ঘটনায় প্যারিস সহ সারা দেশ উত্তাল হয়ে ওঠে। আন্দোলনের চাপে লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে আশ্রয় নেন। 26শে ফেব্রুয়ারি ফ্রান্সে দ্বিতীয়বারের জন্য প্রজাতন্ত্র ঘোষিত হয়। এইভাবে ফেব্রুয়ারি বিপ্লব সম্পন্ন হয়। পরে তোমাদের রয়েছে বিভাগ ও 5 দাগের উল্লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম, ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে বলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পয়েন্ট করবে জোসেফ ম্যাসিনি ও ইয়ং ইটালি আন্দোলন। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে প্রথম জীবন। 2 দিয়ে পয়েন্ট করবে
আদর্শ। 3 দিয়ে পয়েন্ট করবে ইয়ং ইটালি দল গঠন। 4 দিয়ে পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লব। 5 দিয়ে পয়েন্ট করবে ব্যর্থতা। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। 5-2 রয়েছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রতিটি স্কুলেই কিন্তু সেকেন্ড সামেটিভ এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটা দেওয়া হয়, সেহেতু খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবে। দেখে নাও উত্তরটা। পয়েন্ট করবে ইংল্যান্ডের সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 2 দিয়ে পয়েন্ট করবে বাজার। 3 দিয়ে পয়েন্ট করবে সুলভ শ্রমিক। ভালো করে দেখে নাও। 4 দিয়ে পয়েন্ট করবে কৃষির অগ্রগতি। 5 দিয়ে পয়েন্ট করবে বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। 6 দিয়ে পয়েন্ট করবে যোগাযোগ ও পরিবহন। ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে, বা ভিডিওকে থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু তোমাদের খাতাতে উত্তরটা নোট ডাউন করে নেবে। 7 দিয়ে পয়েন্ট করবে বৈজ্ঞানিক আবিষ্কার। ভালো করে দেখে নাও। এখান থেকে কিন্তু বিভিন্ন শর্ট কোশ্চেনও কিন্তু থাকে। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরে 5-3 রয়েছে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। রুশ বিপ্লবের বিভিন্ন কারণ, বা আসতে পারে নভেম্বর বিপ্লবের বিভিন্ন কারণ, বা আসতে পারে বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণ, বা আসতে পারে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। সেহেতু খুব ভালো করে তোমরা কিন্তু এই প্রশ্নটা মুখস্থ করবে। এই প্রশ্ন কিন্তু এই বছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভালো করে উত্তরটা দেখে নাও। পয়েন্ট করবে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষকদের দুরবস্থা। 2 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের দুরবস্থা। 3 দিয়ে পয়েন্ট করবে অধিকারহীনতা। 4 দিয়ে পয়েন্ট করবে রাসপুটিনের ভূমিকা। 5 দিয়ে পয়েন্ট করবে 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 দিয়ে পয়েন্ট করবে রুশীকরণ নীতি। 7 দিয়ে পয়েন্ট করবে বুদ্ধিজীবীদের অবদান। 8 দিয়ে পয়েন্ট করবে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 দিয়ে পয়েন্ট করবে এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল